প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ইভ্যালি ২১ রাতের আজকের আয়োজনে। আপনাদের সঙ্গে আছে আমি রাজীব জামান। প্রিয় দর্শক, আপনারা জানেন ইভ্যালি ২১ রাতে আমরা সমসাময়িক আলোচিত বিষয়গুলি নিয়ে কথা বলার চেষ্টা করে থাকি। আজ যথারীতি আমরা আলোচনা করব সাম্প্রতিক সময়ে বেশ কিছু ঘটনা। আসলে আমরা যদি বলি যে বিশেষ করে নারী নির্যাতনের ঘটনাগুলো বেশ আলোচনায় আসছে। আমরা সিলেট এমসি কলেজের ঘটনার পরপরই দেখছি বেগমগঞ্জের গতকালকের ঘটনার একটি সারা দেশব্যাপী আলোচনা হচ্ছে, এবং এই ধর্ষণ বা নারী নির্যাতনের ঘটনা, সামাজিক যে অবক্ষয় এবং তরুণরা কেনই বা এই অবক্ষয়ে জড়িয়ে যাচ্ছেন, যদিও সরকারের প্রচেষ্টা রয়েছে, সেটি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, তারপরে এই ঘটনাগুলো কেনই বা আমরা নিয়ন্ত্রণে রাখতে পারছি না, সেগুলো নিয়ে নানা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আমরা সেই জায়গাগুলো নিয়ে আজকে কথা বলার চেষ্টা করছি, এবং এই বিষয়গুলি নিয়ে আজকে কথা বলার জন্য আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত হচ্ছেন জনাব এ.কে.এম. শহীদুল হক, সাবেক আইজিপি। আমাদের সাথে সংযুক্ত আছেন গোলাম কুদ্দুস, সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট, এবং সংযুক্ত আছেন অধ্যাপক ডক্টর জিনাত তাওহিদ, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। এবং ইভ্যালি ২১ রাতে আমরা আলোচনা করার চেষ্টা করব এই যে সামাজিক যে অবক্ষয়ের ঘটনাগুলো, সাম্প্রতিক সময় নারী নির্যাতনের মতো, ধর্ষণের মতো ঘটনাগুলো খুবই দুঃখজনক, বেদনাদায়ক, সকলেই সেটি নিন্দা জানাচ্ছেন। কিন্তু এই ঘটনাগুলো আসলে আমরা যদি একটু পরিসংখ্যান দেখি, মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের হিসেব বলছে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত গত ৯ মাসে মোট ধর্ষণের ঘটনা ঘটেছে ৯৭৫টি। এর মধ্যে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে জুন মাসে ১৭৬টি, এবং ওই মাসেই সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে ৩৯টি, যেটি হচ্ছে আজকের হিসাব বলছে। এবং এই অবস্থানটি আমি প্রথমেই একটু এ.কে.এম. শহীদুল হক স্যার, আপনার কাছ থেকে শুরু করব। বিশেষ করে বেগমগঞ্জের ঘটনাটি সবার বিবেককে নাড়া দিয়েছে। এই ঘটনাগুলো আমরা কেউই দেখতে চাই না, তারপরেও হঠাৎ করে এই ধরনের ঘটনাগুলো কেন বেড়ে যাচ্ছে, বা এই বিষয়ে আপনার মতামত কি, শুরুতেই একটু জানবো। ভালো শোনা যাচ্ছে না, খুব লো শোনা যাচ্ছে, আমি বুঝতে পারিনি। যাই আমাকে কেমন কথা বলতে বলছেন? জনাব শহীদুল হক স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? খুব লো শোনা যাচ্ছে। জি, আমরা একটু জানতে চাইবো যে বেগমগঞ্জের ঘটনাটির প্রথমে একটু আপনার মতামত জানতে চাইবো, যে এই ঘটনাটি আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। দেখেন, বেগমগঞ্জের ঘটনা যেটা সোশ্যাল মিডিয়ায় আসছে, গতকাল অনেকেই দেখেছে, এটা তো একটা মানে নৃশংস, একটু বিকৃত রুচির মর্মান্তিক ঘটনা। একটা নারীকে এইভাবে বিবস্ত্র করে নির্যাতন করা হয় সেই প্রাচীন যুগে যে বর্বরতা, মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। এটা সকলের হৃদয়েই নাড়া দিয়েছে। এই ধরনের পাশবিক আচরণ কোনো সাধারণ জ্ঞান সম্পন্ন করা ব্যক্তি এটা মেনে নিতে পারে না। আমরা কিন্তু নোয়াখালীতে এর আগেও বেশ দেখেছি, বেশ কয়েকটা ধর্ষণের ঘটনা ঘটেছে। নোয়াখালী আমরা জানি, নোয়াখালী সিলেট ওই অঞ্চলটা অনেকটা মানুষ ধর্মভীরু, সাধারণ লোকজন ধর্মকর্ম বেশি পালন করে, তারা অনেকটা কনজারভেটিভ সোসাইটি, এটি আমরা জানতাম। এই কনজারভেটিভ সোসাইটির ভিতর এই ধরনের নরপশু থাকে, এবং তারা যে ঘটনা ঘটালো সেই ঘটনা প্রায় ১ মাস ২-৩ দিনেও কেউ জানলো না। এটা আরো একটি দুঃখজনক ঘটনা। এত বড় ধরনের ঘটনা এটি হচ্ছে, একা করেনি তো, সে দলবদ্ধ ভাবে ৮-১০ জন মিলে তার বাড়িতে ঘরে ঢুকে, তারপর তখন মেয়ের ওই মহিলার আর্তনাদ, চিৎকার, আশেপাশে ঘর গৃহে যারা ছিল তাদের জানার কথা, এটা তো আর গোপন থাকে না। ওই মহিলা হয়তো তার সম্ভ্রমের লাজ লজ্জায় সে বাড়ি থেকে পালিয়ে গেছে, কিন্তু স্থানীয় লোকজন যারা ছিল তাদের তো উচিত ছিল এটাকে প্রশাসনের, পুলিশের নলেজে আনা, এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, এগুলি করা উচিত ছিল। মানুষ কেমন রকম হয়ে গেছে, মানুষ কিন্তু নিজের যে একটা সামাজিক দায়বদ্ধতা থাকে, দায়িত্ববোধ থাকে, যে সমস্ত মানব কাজকর্ম হলে যে সাথে সাথে তার প্রতিরোধ করা বা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সহযোগিতা করা, এগুলি অনেকে করতে চায় না। যাই হোক, এখন সোশ্যাল মিডিয়াতে যে যারা দিয়েছে তারাও তো আমি মনে করি যেটা বিকৃত মানসিকতা, এই ধরনের ছবি সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিলে, এবং যারা ওখানে ছিল তারাই তো এই ছবিগুলি তুলেছে, তারাই তো ভিডিও করেছে, ওই গ্যাংয়ের মধ্যে যারা তারাই ভিডিও করছে। ওরা হয়তো মনে করছে তো ওদেরকে চিহ্নিত করা যাবে না, কিন্তু এইটা ভিডিওটা যখন সোশ্যাল মিডিয়াতে চলে আসলো, এটা যে তাদের নিজের পায়ে নিজে কুড়াল মারলো, যে পাপ করলে যে কথা আছে, পাপে সানা বাপেও সে, যেহেতু তারা পাপ করছে, কাজেই
তাদের শাস্তি পেতে হবে। এবং সেই কারণেই আমার মনে হয় তারা ভুলবশত হোক বা অন্য কোনো কারণে হোক, তারা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিচ্ছে। এখন এটা যেহেতু একটু পাবলিকলি চলে আসছে, সরকার প্রধান থেকে আরম্ভ করে সকলের নলেজে চলে গেছে, এটা তো আর এর থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো সুযোগ অপরাধীদের নেই। এখন পুলিশ প্রশাসনের দায়িত্ব থাকবে যত তাড়াতাড়ি পারা যায় এই তদন্ত করে সবগুলি ক্রিমিনালকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে একটি অভিযোগপত্র আদালতে দাখিল করবে, যতদূর সম্ভব তদন্ত শেষ করে আদালতে দাখিল করবে। এখন আদালতে দাখিল করার পর যদি আদালতে ইয়ার্স টুগেদার যদি সেগুলি মুলতবি থাকে, বিচার না হয়, তাহলে কিন্তু মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে। এবং যারা বাদী হয়েছে, মেয়েটা মহিলা নিজেই বাদী হয়েছে, সেই বাদীরও আগ্রহ থাকবে না, সাক্ষীরও আগ্রহ থাকবে না। কাজে বিচারটা দ্রুত হওয়া উচিত। অন্তত সব মামলা না হলেও এই ধরনের সেন্সেশনাল ঘটনা যেগুলি ঘটে, এইগুলি দ্রুত বিচার হয়ে এবং আইনে যতটুকু সর্বোচ্চ যতটুকু পানিশমেন্ট দেওয়া আছে আইনের, সেই সর্বোচ্চ পানিশমেন্টই হওয়া উচিত এদেরকে। জি জি, কিন্তু এটাই মনে করি আর কি। জি। জনাব শহীদুল অলি, একটু আপনার কাছে যে প্রশ্নটি আনতে চাই, আপনি যথার্থই বলছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর নজরে আমরা কেন আনতে পারলাম না। ঘটনাটি হয়তো বা সামাজিক যোগাযোগ মাধ্যম বা ফেসবুকে না আসলে আমরা জানতেও পারতাম না। মহামান্য আদালতও একই মন্তব্য করেছেন আজকে। সেখানে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ছিলেন, সামাজিক যারা আশেপাশে বসবাস করেন, তারাও তো জিনিসটা 1 মাস আগের একটি ঘটনা। আমরা কেন এত অবক্ষয়ে চলে যাচ্ছি? কেন আমরা দেলোয়ার বাহিনীকে এতই শক্তিশালী যে কেউ মুখ খুললেন না? এই বিষয়গুলো আসলে কেন আমরা সচেতন করতে পারছি না জনগণকে? মানুষের বললাম যে সেন্স অফ রেসপন্সিবিলিটি, যেটা সেন্স অফ সোশ্যাল রেসপন্সিবিলিটি, এগুলি মানুষের মধ্যে কম। সবাই নিজে আত্মকেন্দ্রিক, কোনো ঝামেলা যেতে চায় না। মনে করেন আমি আবার বলবো পুলিশের কাছে, আবার আমাকে সাক্ষী দিতে যাইতে হবে, আদালতে যেতে হবে, এই ঝামেলা কে করে। আবার তারপর যারা করছে তারা যদি আবার জানতে পারে, তখন তারা আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আমার বিরুদ্ধে খেপে যাবে, কে শত্রু বানানোর দরকার কি, এই ধরনের একটি চিন্তা ভাবনা কিন্তু কমন পিপলের মধ্যে থাকে। কিন্তু আপনাদের মিডিয়া তো একেবারে গ্রামগঞ্জ থাকে, ইউনিয়ন পর্যন্ত মিডিয়া কিন্তু থাকে। মিডিয়া তো এই যে এইটা আসলো না, এবং এটা দুঃখজনক। এবং সেখানে জনপ্রতিনিধি আছে, সেখানে এলাকার গণ্যমান্য লোক ব্যক্তি আছে, পলিটিক্যাল লোক আছে। কারণ একটা অবস্থা ছিল জনগণের কাছ থেকে এটা চলে আসছে সোশ্যাল মিডিয়াতে যাওয়ার আগে। যাই হোক, মানুষের মধ্যে এই যে দায়িত্ববোধটা, সামাজিক দায়িত্ববোধটা মানুষের মধ্যে বাড়তে হবে। মানবিক নীতি নৈতিকতা, এইগুলি মানুষের মধ্যে যেন অবক্ষয় হয়েছে। এই অবক্ষয় থেকে বেরিয়ে না আসলে আপনার এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। অতীত এই ধরনের ঘটনা অনেক সময় ঘটছে, সেগুলি এত মিডিয়াতে আসেনি। এই যে আপনার দর্শন বা র্যাব, এগুলি কিন্তু সমাজে সবসময় হয়েছে। কিন্তু এখন যে এবং পাশবিক কায়দা হচ্ছে, যেটা মানুষের মনকে নাড়া দেয়, এই জন্যই কিন্তু সবাই, বিশেষ করে নারী সমাজ, তারা আতঙ্কিত থাকে, নিরাপত্তাহীনতা থাকে। আমার মা বোন যারা আছে তাদেরকে নিয়ে আমরা উদ্বেগ উৎকণ্ঠা থাকি। জি স্যার, আসলে খুবই দুঃখজনক। আমরা আসলে মানুষ হিসাবে কেন আমাদের এই মানবিকতার অবক্ষয়, সেটি আসলে খুবই খুবই দুঃখজনক বিষয়। আমরা আপনার কাছে আবারও আসবো। আমরা এবার একটু সংযুক্ত হতে চাই জনাব গোলাম কুদ্দুস, সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট। জনাব গোলাম কুদ্দুস, আপনি শুনছিলেন আমরা আসলে খুবই বেদনাদায়ক একটি বিষয় নিয়ে আলোচনা করছি। তবে তারপরও সচেতনতার বিকল্প নেই, এগুলোতে আমাদের ছাড় দেওয়া চলবে না। এই যে বিশেষ করে আমরা দেখছি পরপর কয়েকটি ঘটনা যদি আপনি লক্ষ্য করেন, সিলেটের এমসি কলেজের ঘটনা, বেগমগঞ্জের ঘটনা, আরও কয়েকটি ঘটনা গতকাল গণমাধ্যমে আমরা দেখেছি, সামাজিক মাধ্যমেও এসছে। তরুণরা, বেশিরভাগ তরুণরাই কিন্তু এই জায়গায় সম্পৃক্ত হয়ে যাচ্ছেন। আসলে তরুণ সমাজের এত অবক্ষয় কেন? আমরা সংস্কৃতি বা সেই জায়গাটা আসলে কি আমরা তাদেরকে সচেতন করতে পারছি না? আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি যে ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটে গেল, বিশেষ করে নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নে, সিলেট এমসি কলেজ, এর আগে অন্যান্য অনেক জায়গায় অনেকগুলো ঘটনা পরপর ঘটেছে। এমনকি মাদ্রাসাতে ঘটেছে, আপনার খ্রিস্টান গির্জাতে ঘটেছে, বিভিন্ন পলিটিক্যাল পার্টির মধ্যে অভিযোগ এসেছে। এরকম এই যে সমাজের বিভিন্ন ক্ষেত্রে মূল্যবোধের চরম অবক্ষয় এবং তার পরিণামে
আজকে এই ধরনের নৃশংস বর্বর ঘটনাগুলো ঘটছে, এগুলোতে আমরা খুবই মর্মাহত, দুঃখিত, বেদনার্থ এবং ক্ষুব্ধ। আমরা চাই এই ঘটনাগুলো না ঘটুক, কিন্তু আমাদের হাতে কি এমন কোনো অস্ত্র আছে, আমাদের হাতে কি এমন কোনো ওষুধ আছে যে ওষুধটি সেবন করলে কাল থেকে আর এই ধরনের ঘটনা ঘটবে না? আমরা তো তাকে বলতে পারছি না। আমরা খুঁজে ফিরছি কিভাবে এই পরিস্থিতির উত্তরণ ঘটানো যায়। এই ধরনের বর্বর, নারীর উপর সহিংস এবং নিপীড়নমূলক কর্মকাণ্ড আমরা সমাজ থেকে বন্ধ করতে চাই। কেন ঘটছে এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হলো এই ঘটনাগুলো কিভাবে বন্ধ করা যায়। এই দুটো ঘটনা। তো একটি কথা হলো যে সামাজিক মূল্যবোধের যে চরম অবক্ষয়, এ কথাটা তো নির্দ্বিধায় আমরা বলতেই পারি। এবং এই যে মূল্যবোধের অবক্ষয় ঘটলো, এটি কেন ঘটলো? তার মানে কি সমাজে আজকে সুচিন্তার কোনো প্রভাব নেই? আজকে কি এই সমাজে আমরা যে কথাটি বলি শিষ্টের লালন এবং দুষ্টের দমন, এই যে প্রবাদ বাক্যগুলো আমাদের আছে, আমরা কি সমাজে সেটা প্রতিষ্ঠিত করতে পারছি না? আজকে সমাজের এই ঘটনাগুলো তো একমাত্র ঘটনা নয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে আমরা সাম্প্রতিক কারণে এর আগে বিভিন্ন সময় বিভিন্ন সরকারের আমলে একই ধরনের ঘটনা আমরা ঘটতে দেখেছি। আপনি বিভিন্ন ক্ষেত্রে দুর্বৃত্তায়নের ঘটনাগুলো আমরা দেখছি, একেবারে প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত, সচিব থেকে ড্রাইভার পর্যন্ত। কোথায় আপনি মূল্যবোধের সেই জায়গাটুকু আছে? একজন ড্রাইভার 100 কোটি টাকার মালিক, একজন সাধারণ কর্মচারী 1000 কোটি টাকার মালিক। রাজনৈতিক দলের মধ্যে দুর্বৃত্তায়ন আছে, তারপরে সমাজের পেশাভিত্তিক যে সমস্ত বিভিন্ন পেশাজীবীর মধ্যে আছে, আমাদের সংস্কৃতি কর্মীদের মধ্যে আছে, কোথায় নেই? আজকে সমাজের সর্বত্রই এই যে ক্ষতগুলো তৈরি হয়েছে, এগুলোর কারণেই আজকে কিন্তু এই ধরনের দুর্বৃত্ত যারা, তারা আজকে সাহসগুলো পেয়ে যাচ্ছে। এরা সবসময় সরকারি দল করে, কারণ এরা যখন যে দল ক্ষমতায় আসে তখন সেই দলের আশ্রয়ে তারা প্রতিপালিত হয়। কারণ এরা চায় সমাজে এই ধরনের পরিস্থিতি তৈরি করে নিজেদের ব্যক্তি স্বার্থ এবং তাদের এই যে বাজে মনোবৃত্তি যেগুলো আছে সেগুলোকে চরিতার্থ করতে চায়। তাহলে আজকে আমাদের উপায়টা কি? একটা হলো সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এদের বিরুদ্ধে, দল মত নির্বিশেষে সমাজের সকল শক্তি মিলে এদেরকে প্রতিরোধ করা, এবং শিক্ষা ক্ষেত্রে নৈতিকতার শিক্ষাকে আরো তৃণমূল পর্যায় থেকে প্রাইমারি স্কুল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নৈতিকতার শিক্ষাটাকে আমাদেরকে জোরদার করা। আরেকটি হলো শুধু সামাজিক প্রতিরোধ করলেই হবে না, যদি প্রশাসনিক প্রতিরোধ একই সাথে করা না হয়। এখন যে কথাটি আমাদের শ্রদ্ধেয় শহীদুল ভাই বললেন যে এই যে দেলোয়ার বাহিনী একটা এলাকায় আছে, সে এলাকায় কি পুলিশ জানে না? সে এলাকার রাজনৈতিক দলগুলো কি জানে না? সে এলাকার চেয়ারম্যান সাহেব কি জানেন না? নিশ্চয়ই জানেন। তাহলে যদি তারা জানেন, তাহলে কেন তাদেরকে দমন করলেন না? আমরা আজকে হয়তো এক দেলোয়ার বাহিনীর কথা জানি, বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় এই ধরনের ছোট ছোট দেলোয়ারদের অস্তিত্ব আছে। দেলোয়াররা সংঘবদ্ধ, কিন্তু এদেরকে প্রতিরোধ করবার জন্য, নিশ্চিহ্ন করবার জন্য সামাজিক প্রতিরোধ যেমনি ভাবে গড়ে তুলতে হবে, একইভাবে প্রশাসন। আমি সামাজিক প্রতিরোধ গড়ে তুললাম, কিন্তু প্রশাসন নির্বিকার থেকে গেল। প্রশাসন ছলে বলে কৌশলে তাদেরকে পক্ষ অবলম্বন করলো, তাইলে কখনোই দেলোয়ার বাহিনীদেরকে দমন করা যাবে না। আরেকটা কথা হলো যে আইনের যথাযথ প্রয়োগ। আপনি দেখেন আমাদের শিশু নির্যাতন, নারী নির্যাতন আইনে বেল দেওয়ার কোনো বিধান নেই, কিন্তু আপনি দেখেন এই ধরনের ধর্ষণের যারা ধর্ষণ করে তারা কি বেল পাচ্ছে না? পাচ্ছে তো। তাহলে কিভাবে তারা বেল পায়? এই বিষয়গুলো তো আমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। তার মানে কি আইনের কোন ফাঁক ফোকর আছে যে ফাঁক ফোকর দিয়ে এই ধরনের ধর্ষক এবং দুর্বৃত্তরা বেরিয়ে যেতে পারে? এবং বেরিয়ে যেতে পারে বলে অন্য দুর্বৃত্তরা সাহস পায় যে হ্যাঁ, ও তো বেরিয়ে গেল, ওর তো কোনো শাস্তি হয়নি, তাহলে আমিও ওই ফাঁক ফোকর দিয়ে আমিও বেরিয়ে যাব, আমার বড় ভাইরা আছে তারা আমাকে বাঁচিয়ে দেবে। সুতরাং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। আইনের যে দীর্ঘসূত্রিতা, আমরা আজকে খুবই আনন্দিত হয়ে যাই, সবার চাপাচাপিতে দেখা গেলো নিম্ন আদালত খুব কঠোর শাস্তি দিল, কিন্তু উচ্চ আদালতে যখন যায়, এই আদালত লক্ষ লক্ষ মামলা সেখানে বিচারের অপেক্ষা পড়ে আছে,
সেই মামলা কবে তার শুনানি হবে, কবে তার রায় হবে, সেই নিম্ন আদালত থেকে যাবে হাইকোর্টে, হাইকোর্ট থেকে যাবে আপিল বিভাগে, সর্বোচ্চ শেষ ধাপ পর্যন্ত যেতে কত বছর সময় লাগবে এটা কেউ জানে না। এবং শেষ পর্যন্ত সে অপরাধী আদৌ শাস্তি হলো কি হলো না সেটাও মানুষ জানতে পারে না। সুতরাং বিচারের এই যে দীর্ঘসূত্রিতা, এটা বন্ধ করতে হবে। দ্রুত বিচার করবার একটি ব্যবস্থা করতেই হবে। সেটা হলো যে 30 দিনের মধ্যে হোক, 90 দিনের মধ্যে হোক, যাতে মানুষের কাছে দৃশ্যমান হয়। বিশেষ ট্রাইব্যুনালে এই বিচার করতে হবে এবং 30 দিন বা 90 দিনের মধ্যে সে রায় কার্যকরী হয়েছে মানুষ যাতে এটা দেখতে পায়। তাহলে দুর্বৃত্তদের মধ্যে ভয় আসতে পারে যে না, আমার আর রক্ষা হবে না, 30 দিন 90 দিনের মধ্যে বিচার হয়ে যাবে। সুতরাং বিচারটাকে দ্রুততর করতে হবে এবং প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে। প্রশাসন যদি নির্মোহ না হয় তাহলে কিন্তু কখনোই এগুলোকে দূর করা যাবে না। আমি আগেই বলছি, বাংলাদেশে এমন কোন গ্রাম নেই যে গ্রামের দুর্বৃত্ত কারা, কারা হিরোইন ব্যবসায়ী, কারা মাদক ব্যবসায়ী, কারা সন্ত্রাসী, কাদের হাতে অস্ত্র আছে, পুলিশ জানে না, রাজনৈতিক নেতারা জানে না, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান জানে না। এটি হতে পারে না। সুতরাং আমরা মনে করি যে আজকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হলে রাজনৈতিক দল মত নির্বিশেষে সবাইকে, অপরাধীদের কোনো আসলে ছাড় নেই, অপরাধীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ। আমি পরবর্তী পর্যায়ে আলোচনা আসলে সংস্কৃতি কর্মী হিসেবে আমাদের কি ভূমিকা আমরা রাখতে পারি। ধন্যবাদ। আমরা আপনার কাছে আলোচনা করে আমরা এবার একটু সংযুক্ত হতে চাই অধ্যাপক ডক্টর জিনাত তাওহীদ, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, তার সাথে সংযুক্ত হচ্ছি। ডক্টর জিনাত, আপনি শুনছিলেন যে আসলে বেদনাদায়ক বিষয়টি নিয়ে আমরা কথা বলছি এবং এই যে সামাজিক অবক্ষয়, তরুণদের এই ধরনের অপরাধে সম্পৃক্ত হওয়ার প্রবণতা অনেক বেশি বেড়ে যাচ্ছে, সামাজিক দায়িত্ববোধের কথা আসছে, আইনশৃঙ্খলা বাহিনীর কথা আসছে, বিচারের জায়গাটি নিয়ে কথা হচ্ছে, সবকিছু মিলিয়ে আসলে আপনার মতামত শুনবো। ধন্যবাদ। যে বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করছি, কিংবা আসলে কয়েকদিন ধরেই বোধহয় আমরা খুব বেশি আলোচনা করছি, এই বিষয়টিকে আমি একক একটি উপাদান দিয়ে বিচার বা বিশ্লেষণ করতে চাই না। আমি মনে করি এই বিষয়টির সাথে আসলে অনেকগুলো বিষয় বা উপাদান জড়িত আছে। প্রথমত আমি বলবো যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, পুরুষতান্ত্রিক মানসিকতা, এটা তো আছেই পুরানো। এর সাথে আছে আমাদের পুঁজিবাদী সমাজ ব্যবস্থা এবং পুঁজিবাদী সমাজ ব্যবস্থা থেকে সৃষ্ট হওয়া ভোগবাদী যে সংস্কৃতি, এবং এই ভোগবাদী সংস্কৃতির ভিতর দিয়ে নারীকে কমোডিটি বা পণ্য হিসাবে দেখবার যে একটি রুচিবোধ, যেটি আসলে ক্রমান্বয়ে দিনে দিনে এই বিশ্বায়নের সংস্কৃতির ভিতর দিয়ে আরো শক্তিশালী হচ্ছে। সুতরাং এখানে বিশ্বায়ন এবং বিশ্বায়নের ভেতর দিয়ে যে স্যাটেলাইট চ্যানেল বা এই যে হালামলের যে আমরা টেকনোলজির যে অভূতপূর্ব যে বিস্ফোরণ দেখছি, আমি সেটিকেও আসলে দায়ী করতে চাচ্ছি। দেখুন, আমরা বাজারকে মুক্ত করে দিয়েছি, শুধু বাজার নয়, আমরা আকাশকেও তো মুক্ত করে দিয়েছি। ফলে এই আকাশ সংস্কৃতির ভিতর দিয়ে যত কিছু কুৎসিত, কদর্যতা, বিকৃত রুচি, পাশবিকতা, উন্মত্ততা, নারীর প্রতি হিংস্রতা, সকল কিছুই কিন্তু এখন আমাদের সমাজের ভেতরে ঢুকে গিয়েছে। একটা সময় ছিল যখন আমরা হয়তো বলতাম এই সাবগ্রুপ বা এই গোষ্ঠীটি ক্রিমিনাল অফেন্স বা অপরাধের সাথে সম্পৃক্ত হচ্ছে, এই শ্রেণীটি এই ধরনের একটি ক্রাইম করছে, অর্গানাইজড ক্রাইম ইত্যাদি নানা ধরনের আমরা হয়তো শিরোনাম দিতাম। কিন্তু বিশ্বায়ন যেটি করেছে সেটি কিন্তু আসলে এই সীমানাটাকে একেবারে ভেঙে দিয়েছে। ফলে আপনার হাতে তৃণমূল থেকে কৌলিন্য গ্রুপ বা যারা তথাকথিত এলিট বলে দাবি করে, অর্থাৎ টপ টু বটম বা বটম টু টপ, সকল শ্রেণী, পেশা, লিঙ্গ ভেদে সকলের হাতে কিন্তু আজকে আপনার এই বিষয়গুলো, অর্থাৎ মোবাইল, ইন্টারনেট, পর্নোগ্রাফি, সব আপনার হাতে চলে এসেছে। এক সময় আমরা বলেছি প্যান্ডোরার বক্স, আজকে আমি একটি শব্দ ব্যবহার করতে চাই, ফিল দি বক্স। কদর্যতার বাক্স বা কদর্যতার পাত্র আজকে আপনি ওই যে তরুণদের কথা বলছিলেন, এটা তো আমরাই তাদের হাতে দিয়েছি। এটি একটি বিষয়। আরেকটি বিষয় যেটি এতক্ষণ অনেকটাই আলোচনা হয়েছে, এর সাথে রাজনীতি, অর্থনীতি, পারিবারিক বন্ধন, আমাদের সামাজিক মূল্যবোধ, আমাদের গণমাধ্যম বা সামাজিক মাধ্যমের ভূমিকা, পুলিশের ভূমিকা, প্রশাসনের ভূমিকা,
অর্থাৎ আমি বলতে চাচ্ছি পুরো বিষয়টার সাথে কিন্তু অনেকগুলো উপাদান এখানে জড়িয়ে আছে। একটি একক উপাদান দিয়ে এই সমস্যাটিকে সিম্পলিফাই বা সরলীকরণের কোনো জায়গা নেই। বিষয়টির গভীরে ঢুকতে হবে, এর উৎস মূলে যেতে হবে। তা না হলে প্রতিদিন আপনারা আমাকে ডাকবেন, আমাদেরকে ডাকবেন, আমরা প্রতিদিনই কথা বলবো, কিন্তু এটার সংখ্যা আসলে কমছে না বা কমাতে আমরা পারছি না। মূলত আমি বলতে চাচ্ছি যে কথাটি, এর সাথে আজকের ভোগবাদী সংস্কৃতি, বিশ্বায়ন, আমাদের রাজনীতির যে বিষয়টি আছে এবং তার সাথে মনস্তাত্ত্বিক যে জটিলতা এবং সর্বোপরি সামাজিক যে আমাদের অবস্থানটি আছে সেই বিষয়টি। আমি বারবার একটা কথা বলতে চাচ্ছি যে দেখুন, পাশ্চাত্য একটি উন্নতর সমাজ ব্যবস্থা। পাশ্চাত্য নারীর মুক্তির কথা বলে, ক্ষমতায়নের কথা বলে, লিঙ্গ সমতার কথা বলে, কিন্তু পাশ্চাত্য আবার নারীকে এই ভোগ পণ্যে বা এই পণ্য হিসাবে উপস্থাপন করে এবং তার সাথে মিডিয়া বা মাধ্যমগুলো, গণমাধ্যম বলেন বা সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, এটি এত বেশি ওপেন করে দিয়েছে, উন্মুক্ত করে দিয়েছে যে এখন এই জায়গাটি আমরা আসলে নিতে পারছি না। এটাকে আমরা বলি কালচারাল গ্যাপ বা সাংস্কৃতিক যে ব্যবধান। পাশ্চাত্যের অর্থনৈতিক অবস্থান, মনস্তাত্ত্বিক অবস্থা, সামাজিক অবস্থা, পারিবারিক বন্ধন একরকম, কিন্তু আমাদের দেশের সামাজিক মূল্যবোধ, ধর্মীয় অনুশাসন, পারিবারিক ইতিহাস সবই অন্যরকম। ফলে দুটি বিপরীতমুখী সংস্কৃতি আসলে এখন দাঁড়িয়ে আছে এবং এই আমরা বলি যে দেবে আর নিবে, আসলে আমরা নিচ্ছি, দিতে পারছি না এবং নেওয়াটার ভিতরে এই অভিযোজন প্রক্রিয়ায় ভীষণ গলদ রয়ে গেছে। আমি অ্যাবজর্ভ করতে পারছি না, আমি যা নিচ্ছি তার জন্য আমি তৈরি নই, আমি অর্থনৈতিক ভাবে তৈরি নই, আমি সামাজিক ভাবে তৈরি নই, আমি মনস্তাত্ত্বিক ভাবেও তৈরি নই। ফলে এই যে বলছেন, দেখুন এখানে রাজনীতি জড়িত, সামাজিক, আমাদের গ্রিজার ফাদার তিনিও এই ধরনের অপকর্ম করছেন, বোনের প্রাক্তন স্বামী শালীর সাথে নির্যাতন করছেন, রোগীর ডাক্তারের কাছে যাচ্ছে পেশেন্ট, সেখানেও তিনি নির্যাতনের শিকার হচ্ছেন। এটি এক ধরনের অবস্থা। আবার আমরা দেখতে পাচ্ছি এই যে আপনারা যে বাহিনীর কথা বলছেন, দেলোয়ার বাহিনী কিংবা ছাত্রদের রাজনীতি কিংবা ডাকসুর সাথে সম্পৃক্ততা, ডাকসুর নেতা, এখানে আবার আমরা রাজনীতির একটা অবস্থান দেখতে পাচ্ছি। ফলে বিষয়গুলোর ভিতরে কিন্তু এক ধরনের আমি বলবো প্যারাডক্স বা বৈপরীত্য আছে। কেন বলছি? এই কারণে বলছি, যখন এই ফাঁক ফকরগুলো থেকে যাচ্ছে তখন নারী নির্যাতন ইস্যুটি হারিয়ে যাচ্ছে। নারী নির্যাতন ইস্যুটিকে ইন্ডিপেন্ডেন্ট সেপারেট ইস্যু, স্বতন্ত্র ইস্যু হিসাবে দেখতে হবে। এর সাথে কোন দেলোয়ার বাহিনী, কোন ছাত্র নেতা, কোন ডাকসুরকে জড়িত, এটি যখন দেখতে যাচ্ছেন তখন আমরা দেখতে পাচ্ছি সিভিল সোসাইটি বিভক্ত হয়ে যাচ্ছে, রাজনীতিবিদেরা বিভক্ত হয়ে যাচ্ছে, এমনকি নারীবাদী সংগঠনগুলো একই সুরে একই লয়ে এই নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলতে পারছে না। এটি দুঃখজনক, পারছে না, আমি নিজে বলছি পারছে না। সুতরাং আমি এটাকে বলছি কি জানেন, পলিটিসাইজেশন অফ মলেস্টেশন, পলিটিসাইজেশন অফ ক্রিমিনাল অ্যাক্ট। যখন আপনি এই অপরাধ এবং ধর্ষণের সাথে অতি রাজনীতিকে জড়িয়ে ফেলছেন তখন নারীর প্রতি বৈরিতা, পৈশাচিকতা, নির্যাতনের বিষয়টা হারিয়ে যাচ্ছে। আপনি চিন্তা করুন, ধর্ষক কত বড় সাহস, সে তো ধর্ষণ করেছে, তার লজ্জা নাই, তার ভয় নাই, তার শঙ্কা নাই, সে আবার এটাকে মিডিয়ায় ছেড়ে দিচ্ছে। তাহলে কোথায় যাচ্ছে আমাদের বিবেক, কোথায় রুচিবোধ, কোথায় শিক্ষা, কোথায় আমাদের মানবিকতা এবং সামাজিক মূল্যবোধ? এই প্রশ্নগুলোকে নিয়ে আমাদের এখন অনেক বেশি চিন্তা করার দরকার এবং নির্মোহভাবে, নির্লিপ্তভাবে রাজনীতির বাইরে থেকে চিন্তা করতে হবে। জি, অবশ্যই আমরা এই বিষয়টি নিয়ে আবার আলোচনায় ফিরে আসবো, তবে তার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, ইভেল 21 রাতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি ইভেল 21 রাতের আজকের আয়োজনে। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম সাম্প্রতিক যে নারী নির্যাতনের ঘটনাগুলো বা তরুণদের যে অবক্ষয়ের বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা আবারও সম্পৃক্ত হতে চাই জনাব এম শহীদুল হক, সাবেক আইজিপি। শহীদুল হক স্যার, আপনি শুনছিলেন বিরতির আগে যে বিষয়টি আমরা আলোচনা করছিলাম যে অবশ্যই এখানে সকলের সম্মিলিত একটা প্রচেষ্টা থাকতে হবে, এই ধরনের দুঃখজনক বা কষ্টদায়ক বিষয়গুলো যেন আমরা কমিয়ে আনতে পারি। নারী নির্যাতনের ঘটনা একেবারেই শূন্যের কোঠায় নামাতে হলে সকলের সম্পৃক্ততা
সক্ষমতার প্রয়োজন। একার পক্ষে সরকার, একা আইন শৃঙ্খলা বাহিনী, একা আসলে জনপ্রতিনিধি কেউই করতে পারবেন না। রাজনৈতিক মতাদর্শ তো রয়েছেই। সে জায়গায় আসলে কিভাবে সেটি আমরা নিয়ন্ত্রণে ধীরে ধীরে আনতে পারি এবং বিচার ব্যবস্থা আরো কিভাবে আমরা শক্ত প্রয়োগ আসলে বাড়াতে পারি, সে জায়গাটা আপনার মতামত থাকবে কি? বিষয়টা তো কোনো একটা যেটা বললো ডক্টর জিনাত, যেটা আপনি সিম্পলিফাই করার কোনো সুযোগ নাই। উনি তো অনেকগুলি ফ্যাক্টর আনছে, অনেকগুলি কেমিস্ট্রি, সোসাইটির অনেকগুলি কেমিস্ট্রি আনছে। এইগুলি যদি আমরা চিন্তা করি তাহলে কোনো সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে না। সোসাইটি, সমাজ পরিবর্তনশীল। সমাজের পরিবর্তন আপনি আমি বা কেউ রোধ করতে পারে না, এটা অটোমেটিক হবে। সে পরিবর্তিত সমাজে যে সমস্ত ফ্যাক্টরগুলি আসে, যেমন এখন আইটির যুগ, আপনি সোশ্যাল মিডিয়া, আপনি যতই পারেন সোশ্যাল মিডিয়া বন্ধ করতে পারবেন না, আপনি আকাশ সংস্কৃতি বন্ধ করতে পারবেন না, তাই না? এই যে যা কিছু এগুলি আছে, চেঞ্জ অফ দ্য সোসাইটি, এইগুলিকে নিয়েই এর মধ্য থেকে আপনাকে একটা পথ খুঁজে বের করতে হবে যে কিভাবে এই সমস্ত ক্রাইম গুলিকে রিডিউস করা যায়, কন্ট্রোল করা যায়, সেগুলি করতে হবে। তা আমি যেটা মনে করি যে মানুষের নীতি নৈতিকতার যে বিষয়টা, এটা শিশুকাল থেকে, পরিবার থেকে কিন্তু এই নীতি নৈতিকতা শিখাতে হবে। প্রাইমারি স্কুল থেকে আরম্ভ করে, যে নার্সারি থেকে আরম্ভ করে এইগুলি শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ, সব জায়গায় এই কথাগুলি বলতে হবে। এই যে পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের ডমিনেশন থাকে এবং মেয়েদের ভোগবিলাসী মনে করে, কিন্তু মেয়েদের নারীর প্রতি একটা ইন্টারন্যাশনাল একটা মর্যাদার বিষয় আছে, এগুলি আমরা অনেকেই জানি না, শিক্ষিত লোকও জানি না। যেমন নারী, আপনি বসে আছেন চেয়ারে, একদম মহিলা আসলো, নারী আসলো, আপনি উঠে দাঁড়িয়ে তাকে সালাম দেবেন, চেয়ার ছেড়ে দেবেন। আপনার অফিসে যদি আপনার অফিসের কোনো ক্লিনারের ওয়াইফও আসে, আপনি যদি অফিসে বড় করতে হন, আপনি দাঁড়িয়ে তাকে রিসিভ করবেন এবং তার বসতে বলবেন। তারপর আপনি যদি কোনো অনুষ্ঠানে যান, আপনার ওয়াইফ, স্পাউস যে আছে, ওয়াইফকে আপনি সামনে দিবেন, আপনি পিছিয়ে যাবেন। কোনো নারীর সামনে, মহিলার সামনে আপনি ধূমপান করবেন না। এই যে কতগুলি, এইগুলি ইন্টারন্যাশনাল স্বীকৃত নারীর প্রতি মর্যাদা। এটা কিন্তু অনেক শিক্ষিত লোক করেন, সাধারণ লোক করেন না। এইসব বিষয়গুলি সবাইকে বলতে হবে, এবং যেই নারী, সে আমার মা, আমার বোন, আমার স্ত্রী, সেইটা সন্তানদের মধ্যে শিশুকাল ঢুকাই দিতে হবে যে তাকে তোমাকে সেইভাবে দেখবা। আমি যখন পুলিশ কমিশনার ছিলাম, আমি ছোট ছোট ফিল্ম করে টিভিতে দিচ্ছিলাম, দেখছিলেন কিনা, ওই যে ইফটিজিং এর বিরুদ্ধে। তো মানে এখন একটা মেয়েকে আপনি উত্তক্ত করতেছেন, ওই মেয়েটা তো তার বোন হয়, বোরখা পরা অবস্থা একটা মহিলা যাচ্ছে, তাকে শীষ দিলেন, ওই ছেলেকে জিজ্ঞেস করতে, এই যে তোমার মা হয়তো কেমন লাগতো। এই যে তার বিবেককে আঘাত করে তাকে সচেতন করা, এই কাজগুলি হচ্ছে না, পরিবার থেকে হচ্ছে না। পরিবার তো শুধু আমার এখনকার পিতা মাতা যারা বিশেষ করে আছে, মায়েরা তো বাচ্চারা কিভাবে জিপিএ 5 পাবে, কিভাবে ফার্স্ট হবে, কিভাবে রেজাল্ট ভালো করবে, খালি এই তালেই থাকে। ওদের যে ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা, নাগরিক শিক্ষা, এই যে কতগুলি জিনিস বলতে হবে, এগুলি কিন্তু খুব কমে গেছে। আমি শরীয়তপুরে আমার একটা স্কুল করছি, স্কুল কলেজ করছি, সেখানে কিন্তু আমার যে মটো, শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম, এই 4টা মটো আমি দিয়েছি। এটা আমি সে প্রাইমারিতে যারা পড়ে তাদেরকেও আমি বোঝানো, টিচারকে বলা যে প্রতিদিন অ্যাসেম্বলিতে তাদের একটা জিনিস বুঝাবো, কি বোঝায়, তাদেরকে শুধু স্লোগানের মধ্যে রাখলে হবে না, এটা হৃদয়ে ঢুকাই দিতে হবে, তাই মোটিভেটেড করতে হবে। এইভাবে যদি প্রত্যেকটা পরিবার যদি একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়, প্রত্যেকটা স্কুল যদি এগুলি কাজ করে, তাহলে এটা একটি দীর্ঘমেয়াদী একটা বিষয়, কিন্তু হঠাৎ করে তো আপনি পারবেন না। তাই কুদ্দুস ভাই জানবে, আমি কিন্তু যে কুদ্দুস ভাই বললেন যে সোসাইটি যদি রেসিস্ট করে, সেখানে প্রশাসন যদি তাদেরকে হেল্প না করে, তাহলে তো সোসাইটি করবে না। এখানে আমি কমিউনিটি পুলিশই করেছিলাম, পুলিশ এবং জনগণ একসাথে কাজ করবে, সেতুবন্ধন তৈরি করবে। এবং এই কমিউনিটি পুলিশ যে আমি কমিটি করেছিলাম, প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ওয়ার্ডে, 9টা ওয়ার্ড থাকলে 9টা ওয়ার্ডে কমিটি হবে। সেখানে সকল পেশা, সকল মতের লোক থাকবে, সেখানে জনপ্রতিনিধি থাকবে, সেখানে সাংবাদিক থাকবে, স্কুলের টিচার থাকবে, মসজিদে ইমাম থাকবে, রাজনীতিবিদ থাকবে, কৃষক থাকবে, সকলে মিলে একটা কমিটি করা হয়েছে। সেই কমিটি মাঝে মাঝে তাদের এলাকায় বসবে। সেই কমিটি এই সমস্ত সামাজিক যে সমস্ত সমস্যাগুলি আছে, নারী নির্যাতন, শিশু নির্যাতন, বাল্য বিবাহ, মাদক, এগুলির বিরুদ্ধে জনমত তৈরি করবে, অ্যাওয়ারনেস ক্রিয়েট করবে। কিন্তু আমাদের পুলিশ অফিসাররা কিন্তু অনেক ক্ষেত্রে এগুলি করতে চায় না। জনগণ কিন্তু চায় যে পুলিশ আমাদের সাথে কাজ করুক,
জনগণ পুলিশের সাথে কাজ করতে হবে। এইভাবে যদি পুলিশ এবং জনগণ একটা ব্যাপক একটা ক্যাম্পিং করে এই সমস্ত সোশ্যাল ডিসঅর্ডার যেগুলি আছে, সোশ্যাল ক্রাইম যেগুলি আছে, এগুলি যদি জনমত তৈরি করে, তাহলে এখন ওই যে বললেন যে বেগমগঞ্জে কেউ পুলিশের কাছে আসলো না, যদি ওই গ্রামে একটা কমিটি পুলিশে একটা সদস্য থাকতো বা সে যদি জানতো, তো সে অবশ্যই পুলিশকে বলতো, বা কমিটি পুলিশের অন্যান্য যে কমিটির সদস্য, একটা গ্রামে একটা কমিটি হওয়া মানে কি, এটা একটা শক্তি, একটা সংঘবদ্ধ শক্তি, সকলে সম্মিলিতভাবে থাকবেন সেখানে, সবাই কিন্তু ভয় পায়। কিন্তু এইগুলি আমি সবসময় মানুষ নিয়ে কাজ করছি, সমাজ নিয়ে কাজ করছি, সমাজ কল্যাণের ছাত্র ছিলাম, কাজে আমার ওরিয়েন্টেশন ওইভাবে ছিল। আমি প্রোয়েক্টিভ কাজ ছাড়া শুধু আপনি ঘটনা ঘটবে তবে ঘটনার পিছনে দৌড়ানো, মানুষ যাতে অপরাধ না হয় তার জন্য যে কিছু এডুকেশনাল মোটিভেশনাল কাজ করতে হবে, ওইগুলিকে বলা হয় প্রোয়েক্টিভ কাজ। এই প্রোয়েক্টিভ কাজ এখন আমরা কেউ করি না, সমাজও করে না, শিক্ষা প্রতিষ্ঠান করে না, বাবা মা করে না, আমরা পুলিশের যেটা করা উচিত প্রোয়েক্টিভ সেটা হচ্ছে না। যার কারণে এখন এই যে এই কাজগুলি করতে হবে, প্রশাসন, পুলিশ, জনগণ, সকল সুশীল সমাজের লোক মিলে একটা একসাথে কাজগুলি করতে হবে, প্রোয়েক্টিভ কাজগুলি করতে হবে। স্যার, আর পাশাপাশি আপনি যেটা বললেন যে বিচারের ব্যবস্থা, এটা তো আমি প্রথম আমার সূচনা বক্তব্যে বলছি যে আপনার যত তাড়াতাড়ি পাওয়া যায় তদন্ত শেষ করবে, এবং তদন্ত কোনো ত্রুটি না থাকে, এটা ফলোলেস ইনভেস্টিগেশন ইজ টু বি এনশিওরড। তারপর এটা আদালতে যখন চার্জশিট দাখিল করা হবে, আদালতে যেন যত তাড়াতাড়ি পারা যায়, উইথিন 5 months 6 months the trial is to be concluded। এটা না হলে, গরম গরম বিচার না হলে কিন্তু হয় না। এগুলি পরে যদি স্তূপের মধ্যে চলে যায়, ফাইলের মধ্যে চলে যায়, তখন কিন্তু এটা যেভাবে সাক্ষী আসবে, যেভাবে বিচার কাজটা হবে, সেটা হয় না। কাজে আমাদের কুদ্দুস ভাই বললেন যে নন ভেরিয়েবল অফেন্সও কিন্তু বেল পাওয়া যায়। এটা অনেক সময় আমরা দেখি যে আমরা পুলিশ অনেক কষ্ট করে ধরে দেই, তবে জামিন পেয়ে যায়। এগুলি এখানে অনেক কমছে, এখন এইগুলি বিভিন্ন সময় বলায় অনেক কমছে। আমরা গতকালও কিন্তু হাইকোর্টের একটা রায় আমরা করেছি, যে হাইকোর্টের বিচারপতি বলছেন যদি রায় যদি কিনে নেয় তাহলে মানুষ যাবে কোথায় যাবে। অবক্ষয়ের ব্যাপারটা সব জায়গায় আছে, এই অবক্ষয় যতটুকু পারা যায় এগুলিকে সকলে মিলে কমিয়ে আনতে হবে, এছাড়া কোনো বিকল্প কোনো পথ নেই। সবাইকে আমাদের সচেতন হতে হবে এবং জাগ্রত হতে হবে। আপনার কাছে শেষ দিকে সময় পেলে আবার আসবো। আমরা এবার একটু গোলাম কুদ্দুস সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট, আপনি শুনছিলেন, এবং সমাধানের জায়গাটি আসলে রাতারাতি সম্ভব নয়। কমিটি পুলিশের কথা বলেন না। জি জি, ঢাকা শহরে আমি কত বড় বড় সমাবেশ করছি, কমিটি করছি, মানুষ তো সাহস পায় না। পুলিশ যখন পুলিশের সাথে কাজ করে তখন মানুষ সাহস পায়, তখন এগিয়ে আসে, একা একা কেউ সাহস করতে। জি জনাব কুদ্দুস, আপনি যদি আপনার মতামত দেন, শেষ দিকে চলে এসেছে আলোচনা। প্রথমত হলো যে আমাদের সম্মানিত দুজন আলোচনী অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন, এবং এগুলো যুক্তিক, আমি সেগুলোর সাথে সহমত পোষণ করে বলছি। কমিউনিটি পুলিশিং এর যে কাজটা, এটা অত্যন্ত একটি ইতিবাচক দিক, কিন্তু এটা সাফল্য নির্ভর করছে এটা কারা কারা এই কমিউনিটি পুলিশিং এর মেম্বার হচ্ছেন। রাজনীতিতে যদি আদর্শটা প্রাধান্য পায় তাহলে এটা অনেক বেশি কার্যকরী হবে, কিন্তু রাজনীতিতে যদি পেশি শক্তি এবং অর্থবিত্ত যদি প্রাধান্য পায়, তাহলে দেখা যাবে যে যাদের বিরুদ্ধে আমি কমিউনিটি পুলিশিং ব্যবস্থা নেবে তারাই ওই কমিটির মেম্বার হয়ে গেল। সুতরাং এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, যে রাজনীতিতে, সে সব রাজনৈতিক দলের কথাই বলছি, আদর্শটা যদি মৌল নিয়ামক শক্তি না হয়, তাহলে আমাদের জন্য খুবই ভয়ঙ্কর সময় আমাদের সামনে আরো আসবে বলে আমি মনে করি। আরেকটা হলো যে কথাটি আমরা বলছি যে রাতারাতি এই ঘটনার এই ধরনের উপসর্গ বা যে ধরনের অমানবিক ঘটনাগুলো ঘটছে, এটা দূর করা যাবে না। তবে এটি দূর করবার পক্ষে আমাদের কিন্তু ভূমিকা রাখতেই হবে। আমরা চাই এটাকে একেবারে একটি ঘটনাও যাতে না ঘটে, তার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায়। প্রথমত আমি দিনাজপুরের সাথে একেবারে সহমত পোষণ করে বলছি, আমি নিজেও অনেক জায়গায় এটা বলেছি যে আমরা প্রযুক্তির বাইরে যেতে পারবো না, সেটা ঠিক আছে, আমরা প্রযুক্তিকে ব্যবহার করব, আকার সংস্কৃতিকে ব্যবহার করব, কিন্তু আমার সোসাইটি তার জন্য প্রস্তুত আছে কিনা সেটা আমাকে বিবেচনায় রাখতে হবে। কারণ আমার মেধা মনন, আমার শিক্ষাগত যোগ্যতা, আমার বিবেক, আমার সমাজ সেটাকে গ্রহণ করবার জন্য কতদূর প্রস্তুত। আজকে ধরেন যে আকার সংস্কৃতির কারণে একটা ছেলে 12 বছর 13 বছর একটা ছেলের হাতে আপনি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে দিলেন,
সে এখানে ভালো কাজে এটাকে ব্যবহার করতে পারে, আবার খারাপ কাজেও ব্যবহার করতে পারে। আপনি পর্ণ ছবি তার হাতের মধ্যে আপনি দিয়ে দিলেন, কাজী আপনি একদিকে পর্ণ ছবি তার হাতে দিয়ে দিলেন, আরেকদিকে চলচ্চিত্রের জন্য আপনি সেন্সর বোর্ড রাখছেন, সেন্সর বোর্ডটা তুলে দেন। চলচ্চিত্রের জন্য সেন্সর বোর্ড রাখার দরকার কি? দরকার নেই তো আর। কারণ আপনি যখন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন একটা 12, 13, 14 বছরের ছেলের হাতে দিয়ে দিলেন, মেয়ের হাতে দিয়ে দিলেন, যার ভালো মন্দ বুঝবার এখনো সেই বুদ্ধিটা হয়নি এবং সেই বিবেচনা বোধটাও তার আসেনি, তাহলে এটাকে নিয়ন্ত্রণ করবার আপনি, কিন্তু আমি এটা কি অ্যাভয়েড করতে পারছি? আমি পাচ্ছি না, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করতে কত বছর বয়স পর্যন্ত আমি অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করবার সুযোগ দেব, তার জন্য একটি নীতিমালা হওয়া উচিত বলে আমি মনে করি। যে এত বছরের নিচের ছেলে মেয়েরা এই মোবাইল ব্যবহার করতে পারবে না, তাদের কাছে বিক্রি হবে না। কোন বাবা মা যদি তার সন্তানকে এটা দেয়, তাহলে বাবা মার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, এই ধরনের একটি নিয়ম নীতিমালা থাকা উচিত বলে আমি মনে করি। দ্বিতীয়ত হলো, এটার জন্য যে একটি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই কথাটি আমরা সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে বহুবার বলেছি, যে শুধুমাত্র আপনার এই নারী নির্যাতন, নারী ধর্ষণ, শিশু নির্যাতন নয়, এই যে সন্ত্রাসী, বিভিন্ন সময় সন্ত্রাস, জঙ্গিবাদ, ঘোর দুর্নীতি, এই সমস্ত অপহত্যা, নির্যাতন, সকল কিছুর বিপরীতে একটি মানবিক সমাজ যদি আমাকে গড়ে তুলতে হয়, তাহলে আমার গ্রাম থেকে শহর পর্যন্ত আমাকে কিছু পদক্ষেপ নিতে হবে। একটা হলো শিক্ষার সকল পর্যায়ে আপনি নীতি নৈতিকতার শিক্ষাকে বাধ্যতামূলক রাখতেই হবে, এটার কোনো বিকল্প নেই। আরেকটা আমরা কথা বলেছি যে আমরা গ্রামের এই যে কিশোর বাহিনীগুলো গড়ে উঠছে 12, 14, 15, 16 বছরের, এদেরকে অবশ্যই এদেরকে অপরাধের জন্য শাস্তি পেতেই হবে, কিন্তু কথা হলো যে আমরা তাদেরকে প্রকৃত নাগরিক হিসেবে গড়ে তুলবার জন্য আমরা তাদেরকে কি দিচ্ছি? একদিকে গ্রামে, একদিকে আপনি মাদকাসক্তের সহজ প্রাপ্যতা আছে, আপনি সহজে আপনি হাতের কাছে মাদক পাচ্ছেন, আরেকদিকে অপসংস্কৃতি, আপনি অ্যান্ড্রয়েড মোবাইলের কারণে আপনি সমস্ত পড়ানো সহ সবকিছু তার হাতের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন, আরেকদিকে সংস্কৃতি বিরোধী এক ধরনের প্রচারণা আমাদের সমাজে আছে। তাহলে আমরা যে উন্নত মানবিক বোধ সম্পন্ন নাগরিক তৈরি করবো, সেটার জন্য কিভাবে পারি? তাহলে আমরা যদি গ্রামে গঞ্জে আমরা যদি সংস্কৃতি চর্চাকে আমরা ব্যাপকতর করতে পারি, আমরা যদি প্রত্যেকটা গ্রামে একটা করে শিশু সংগঠন গড়ে তুলতে পারি, যে শিশু সংগঠনটা প্রকৃত নাগরিক গড়ে তুলবার ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখবে। আমাদের গ্রামে, বাংলাদেশের এমন কোন গ্রাম নেই যে গ্রামে একটা বা দুটা ক্লাব নেই, এবং সেই ক্লাবগুলোর একটা নির্দিষ্ট একটা ঘরও আছে, অস্থায়ী কার্যালয় আছে, এবং গ্রামের তরুণদের মিলিত হওয়ার জায়গা হলো সেটা। আমরা বহুবার বলেছি যে আমরা প্রত্যেকটা উপজেলা পর্যায়ে যদি শিল্পকলা একাডেমি গঠন করা হয় এবং সংস্কৃতির নানা শাখার প্রশিক্ষক যদি নিয়োগ দেওয়া হয়, এবং যদি গ্রামগুলোকে সার্ভে করে, একটা উপজেলায় ধরেন একটা ইউনিয়নে 10টা ওয়ার্ড, 10টা ওয়ার্ডে হয়তো 40টা গ্রাম আছে, একটা গ্রামে যদি 2টো করে ক্লাব থাকে, একটা ইউনিয়নে 80টা ক্লাব আছে। আপনি একটা ইউনিয়নে যদি 10টা, একটা থানা উপজেলার 10টা থানা, তাহলে 500-600 আপনার ক্লাব আছে। আপনি এগুলোকে সার্ভে করেন, সার্ভে করে যদি আপনি 100টা ক্লাবকে যদি সাংস্কৃতিক প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে পারেন, 100টা ক্লাবকে যদি তরুণদের খেলাধুলার জন্য ক্রীড়া প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে পারেন, তাহলে এই যে তরুণরা, তারা কিন্তু বিকল্প, তাদেরকে প্রকৃত নাগরিক হিসাবে গড়ে তুলবার জন্য বিকল্প জায়গা খুঁজে পাবে। এখন তো তার কোনো জায়গা নেই। একদিকে তাকে ওই যে হয় মদের মাদকাসক্ত হবে, অথবা তার অ্যান্ড্রয়েড মোবাইলের কারণে অসামাজিক কর্মকাণ্ডের সাথে নিজে যুক্ত হয়ে যাবে। তাকে বিকল্প আমার দিতে হবে। তার কারণে আমরা বলছি রাষ্ট্রকে এক্ষেত্রে বিনিয়োগ করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে যদি একটি শিশু সংগঠন গড়ে তোলে, ধরেন একটা শিশু সংগঠনে যদি 50টি শিশুকে তার সাথে যুক্ত করেন, 50টি পরিবার সরাসরি, তার চাচা, জ্যাঠা, মামা, খালা মিলিয়া যদি একটা শিশু পরিবারের সাথে 5টা পরিবার যুক্ত হয়, তাহলে 250 পরিবার। একটা পরিবারে যদি 4 জন করে সদস্য থাকে, তাহলে 1000 মানুষ সরাসরি একটা শিশু সংগঠনের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত হয়ে যায়। তাহলে আপনি সেই শিশু সংগঠন যদি প্রতি বছর আপনি একটি স্বাধীনতা দিবস করেন, একটি 21 অনুষ্ঠান করেন, আপনি পয়লা বৈশাখ করেন, তাহলে শিশুরা নানাবিধ এই ধরনের কর্মকাণ্ডের সাথে যখন যুক্ত হবে, তখন তার নষ্ট হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। যার কারণে আমরা বলছি যে সংস্কৃতির ব্যাপক একটি গ্রাম থেকে রাজধানী পর্যন্ত সংস্কৃতির একটি বড় জাগরণ গড়ে তুলতে হবে। তার জন্য রাষ্ট্রকে বিনিয়োগ করতে হবে, এবং এই বিনিয়োগটা যদি আপনি করতে পারেন, 10 বছর পরে দেখা যাবে যে এমন একটা নতুন প্রজন্ম তৈরি হবে, যে তরুণ প্রজন্ম প্রগতিবাদী, আধুনিক, বিজ্ঞান মনস্ক, মানবিক বোধ
এবং অসাম্প্রদায়িক চেতনার নাগরিক হিসেবে তারা গড়ে তুলবে এবং দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। আপনি হয়তো তাৎক্ষণিক ভাবে আপনি রেজাল্টটা পাবেন না, আপনি এখন যদি একটা নারকেল গাছের চারা রোপণ করেন আপনি কালকে এখান থেকে নারকেল পাবেন না, এটা পাইতে আপনাকে 4 বছর অপেক্ষা করতে হবে। সুতরাং শিল্প সংস্কৃতি চর্চাকে রাষ্ট্রীয়ভাবে এটাকে অনুদানের বিষয় না করে বিনিয়োগের বিষয় হিসেবে ভাবতে হবে, শিশু সংগঠন গড়ে তুলতে হবে, শিক্ষার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনতে হবে। আর সন্ত্রাসী এবং যে কোনো দুষ্কর্মের সাথে ব্যক্তিকে তাকে ওই দুষ্কর্মের লোক হিসাবে ভাবতে হবে এবং তাকে সন্ত্রাসী হিসেবে ভাবতে হবে, তাকে ধর্ষণকারী হিসেবে ভাবতে হবে। তাকে যদি আপনি রাজনীতি করতে গেলে হয় কি মূল ইস্যুটা হারিয়ে যায়, তখন পক্ষে বিপক্ষে রাজনৈতিক বিতর্ক চলে আসে এবং এর আড়ালে ফাঁক ফোকরে ওই সন্ত্রাসী চাঁদাবাজ ধর্ষণকারী মুক্তি পেয়ে দেওয়া। আমরা তাই বলবো যে সবাই মিলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং প্রশাসনিক ভাবেও এটাকে মোকাবেলা করতে হবে শক্তভাবে, তাহলে আমরা এদের বিরুদ্ধে থেকে আসলে আমরা বেরিয়ে আসতে পারবো। জি, ধন্যবাদ আপনাকে। আমরা শেষ দিকে চলে এসেছি আলোচনা। অধ্যাপক ডক্টর জিনাত আপনার কাছে শেষ দিকে এসে প্রত্যাশার জায়গাটা শুনবে এবং সেই জায়গাটায় আমাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা অবশ্যই করতে হবে। যেন কুদ্দুস সাহেব যেটি বলছিলেন, শহীদুল হক সাহেবও বলছিলেন, সকলের দায়িত্ব আছে। কেউ আসলে এককভাবে এটিকে রাতারাতি আমরা পরিবর্তন করতে পারবো না, আকাশ সংস্কৃতিকেও আমরা এড়িয়ে যেতে পারবো না। সবকিছু মিলিয়ে আসলে আপনার প্রত্যাশা দিয়ে যদি শেষ করেন আলোচনা। আচ্ছা, আমি কি 1 মিনিট 30 সেকেন্ড বলতে পারবো? জি। আচ্ছা, আমি একটা বলিনি, আগামীকালকে কিন্তু আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমস্ত সাম্প্রতিক ঘটনার বিরুদ্ধে একটি প্রতিবাদ সমাবেশ আছে বিকেল 4টায়। আমরা আপনার দর্শকদের সবাইকে অনুরোধ করছি এই সহিংসতার বিরুদ্ধে আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ। জি, ডক্টর জিনাত। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের রাষ্ট্র রাজনৈতিক দল একত্রিত ভাবে এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মূলত যিনি বা যে দলটি রাষ্ট্র পরিচালনা করছে স্বাভাবিকভাবে তার দায় দায়িত্ব বেশি। সেক্ষেত্রে আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অপরাধ বা এই দুর্নীতির বিরুদ্ধে ইতিমধ্যে তিনি শূন্য সহিষ্ণুতা ঘোষণা করেছে, কিন্তু এই ঘোষণাটাকে বাস্তবায়িত করতে হলে আইনের সঠিক প্রয়োগ, ফাঁক ফোকরগুলো আমাদের কি করে আসলে কমিয়ে আনা যায় এবং বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ যে বডিজ গুলো আছে তাদেরকে সঠিক উপায়ে ব্যবস্থাপনায় নিয়ে আসা এবং বিচারের যে দ্রুত বিচার প্রক্রিয়াটাকে দ্রুততম সময় শেষ করা এবং প্রো ভিকটিম বিচারটা যাতে ভিকটিমের পক্ষে এসে দাঁড়ায়, এই বিষয়গুলো আসলে নিশ্চিত করতে হবে। এখানে আপনারা আকাশ সংস্কৃতির কথা বলছেন এবং বলছেন কি করে কমাবো। আমি মনে করি এখানেও রাষ্ট্র, তথ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়বদ্ধতা আছে। শুনুন, বাংলাদেশই একমাত্র দেশ যেখানে 300 টাকা দিয়ে সকল চ্যানেল দেখা যায়। পৃথিবীর কোথাও এইরকম 300 টাকা দিয়ে সকল চ্যানেল দেখা যায় না। বিদেশে আছে পে চ্যানেল, আপনি এক্সোটিক চ্যানেল দেখতে চাই আপনি পে চ্যানেল দেখেন। সুতরাং আপনাকে কোথাও না কোথাও ফুল স্টপ দিতেই হবে। এই ফুল স্টপ যদি আপনি না দিতে পারেন তাহলে কিন্তু এই উৎস মূলটাকে আপনি বন্ধ করতে পারবেন না। আপনি পর্নোগ্রাফি বন্ধ করতে পারবেন না, আপনি ব্যভিচার বন্ধ করতে পারবেন না। সুতরাং সামাজিক মাধ্যম, এই গণমাধ্যম এই পর্নোগ্রাফি কি করে নিয়ন্ত্রণ করবে, সেটার জন্য আরো কিছু প্রয়োজনে কঠোর আইন আপনাকে করতেই হবে। আমি বারবার বলছি, মানে ইউ হ্যাভ টু পুট আ ফুল স্টপ, তা না হলে এই নিয়ন্ত্রণহীনতা, এই বলগাহীনতা থামাতে পারবেন না। এটি হচ্ছে রাষ্ট্রের একটি বিষয় বলে আমি মনে করছি। আর আমরা যারা সমাজে বাস করছি, পরিবারে আমাদের বাবা মা হিসাবে আমাদের দায়বদ্ধতা আছে। আমি নিজে একজন ব্যস্ত নারী, একজন কর্মজীবী মা। আমরা অনেক সময় বলি আমি তো খুব ব্যস্ত, আমার মা বাবা, আমি কিভাবে পরিবারকে সময় দিব। সময় দিতে হবে, টাইম ম্যানেজমেন্ট আপনাকে করতেই হবে। মা হিসাবে, বাবা হিসাবে আপনার বাচ্চা কার সাথে মিশছে, সে আপনার এই ফেসবুকে কি দেখছে, এটা আপনাকে মনিটর করতে হবেই হবে। এবং আমাদের স্কুল কারিকুলাম, আমার বাচ্চা স্কুলে যায়, আমি দেখেছি যে স্কুলের পাঠ্যপুস্তকগুলোতে যতটা ধর্মীয় ব্যাখ্যা আছে সেখানে নীতি, নৈতিকতার শাস্ত্র, নৈতিকতার বিষয়টি নেই। এখন আমরা আর শিখি না বা শিখাচ্ছি না। সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালোভাবে চলি, অথবা লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলেছে, কারণ এখন তো লেখাপড়া করা লাগে না গাড়ি ঘোড়া চলার জন্য। আপনার ওই যে ডিজি অফিসের ড্রাইভার, সেও তো কোটি কোটি টাকার মালিক। তো এখন আমি যদি অসৎ পিতা, অসৎ মাতা হই, তাহলে তো আমি আমার বাচ্চাকে সঠিক শিক্ষা দিতে পারবো না। সুতরাং এই পারিবারিক মূল্যবোধের জায়গাটি, এবং দেখেন এখন আমরা একটা কথা বলি, আমাদের
মানে সো নিয়ার ইয়েট সো ফার। আমরা এমন একটা সমাজ ব্যবস্থায় বসবাস করছি, এত কাছে তবু এত দূর। আমি জানি না আমার পড়শিকে, আমি জানি না আমার বাসায়, আপনার বাসায় আত্মীয় আসলে আমার বাচ্চারা সে আত্মীয়র সাথে কথা বলে না, সালাম দিতে চায় না, সে ব্যস্ত তার ফ্রেন্ডসদের সাথে চ্যাটিং নিয়ে ফেসবুকে, সে ব্যস্ত তার বন্ধু বা কম্পিউটার নিয়ে স্টাক হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো আমাদের থেকে বের হয়ে আসতে হবে এবং হ্যাঁ নজর দিতে হবে। এবং সোশ্যাল রেজিস্ট্যান্স, যে কথাটা সব কথা শেষ কথা, শুধু পুলিশ দিয়ে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন না, শুধু মৃত্যুদণ্ড দিয়ে সমস্যার সমাধান করতে পারবেন না। আমি আপনি ধর্মীয় গুরু, শিক্ষা গুরু, আমলা, প্রশাসক, আমাদের মতো শিক্ষার সাথে যারা সম্পৃক্ত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সবাইকে মিলে একসাথে বলতে হবে, চোরকে চোর বলতে হবে, ধর্ষককে ধর্ষক বলতে হবে। তার কোনো রাজনৈতিক পরিচয় নয়, তার কোনো দলীয় পরিচয় নয়, সে অর্থনৈতিক প্রতিপত্তিশালী নয়। যদি এই জায়গাটায় আন্ডার এনি সার্কামস্টান্সেস এই ধর্ষককে পানিশমেন্ট দিতেই হবে, তাহলেই বোধহয় এই অবস্থা থেকে আমরা কিছুটা উত্তরিত হতে পারব। আমরা একেবারে শেষ দিকে শহীদুল হক স্যার, আপনি যদি যাবার আগে কোনো কিছু যোগ করতে চান একেবারে 30 সেকেন্ডে। সবার একই কথা যে এটাকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে, সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে, প্রত্যেকের নীতি নৈতিকতা এটা জাগ্রত করতে হবে। পাশাপাশি কিছু রেস্ট্রিকশন বললেন, অনেক রেস্ট্রিকশন ইম্পোজ করতে হবে যেগুলি মানুষের নীতি নৈতিকতাকে নষ্ট করে দেয়, আমাদের তরুণ যুবকদের বিপদে পরিচালিত করে। সেক্ষেত্রে রেস্ট্রিকশন ইম্পোজ করতে হবে। রেস্ট্রিকশন ইম্পোজ কিন্তু অনেক সময় পারা যায়, শত হাজার হাজার এই সমস্ত ওয়েবসাইট বন্ধ করে দিচ্ছি আমরা, এই পণ্য যেটা আবার বন্ধ করে আবার একদিক দিয়ে বাড়িয়ে আসছে। এগুলো এত কঠিন কাজ, তারপরেও এটা অব্যাহত রাখতে হবে। আমরা তো বিটিআরসি কে বারবার লিখতাম, বলতাম, এবং তারা এই কাজগুলি, এবং যারা ওই হিনিয়াস নেচারে অপরাধ করে, কোন রাজনৈতিক করে বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তার দলের কাউকে কিন্তু কোনো ক্রমে কিন্তু প্রশ্রয় দেয় না। এগুলো সাজা হচ্ছে, সবকিছুই হচ্ছে। তো এখন আমার যে হচ্ছে আন্দোলন যেন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের যেন আন্দোলন যেন না হয়, মানুষের সেন্টিমেন্ট সেটা ঠিক আছে, সেটা বহিঃপ্রকাশ হবে, কিন্তু এটা যেন আবার কোনো অপরাজনীতির কৌশল হিসাবে যেন কেউ না হয়। সেটাই আমরা সমাজ, প্রত্যেকের পরিবার থেকে আরম্ভ করে সমাজ প্রতি পর্যন্ত সবাইকেই এই সমাজ পরিবর্তন, নেগেটিভ পরিবর্তন রোধ করার জন্য সবাই এগিয়ে আসতে হবে। আমরা সে প্রত্যাশা রাখছি এই ধরনের অবক্ষয় আসলে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়, তার এবং আইন শৃঙ্খলা বাহিনীর সরকার একার পক্ষে আসলে কিছু করার নেই। আমরা সকলে মিলেই যদি এই জায়গাগুলো প্রতিরোধের চেষ্টা করি, আমরা ধীরে ধীরে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো। আমরা এই ধরনের দুঃখজনক, ন্যাক্কারজনক খুবই ঘটনাগুলো আসলে আর দেখতে চাই না, সেই প্রত্যাশা রেখে আজকে আলোচনা শেষ করছি। ধন্যবাদ এম শহীদুল হক, ধন্যবাদ গোলাম কুদ্দুস, ধন্যবাদ ডক্টর জিনাত, তিনজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, ইভিল 21 রাতের আজকের আয়োজন এখানে শেষ করছি। সবাইকে শুভরাত্রি, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।